যাচ্ছে, তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে। আওয়ামী লীগকে তো ভোট দিয়েছিল, তাই না? একেবারে প্রথমে 2008 সালে ভোটই তো দিয়েছিল। সেই আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে, একেবারে তার বলা যায় যে ভূমিধস করে দিয়েছে। সেই জায়গায় এখান থেকে আবার 1 বছরে 1.5 বছরের মধ্যে আপনি সবকিছু ঠিক করে ফেলবেন, এটা মনে করার কোনো কারণ নেই। আর সামাজিক সুরক্ষা কার? নাগরিকের তো, মানুষের তো। সেটা আপনার বিধবাই হোক, আর সেটা আপনার কম পয়সার বয়স্কই হোক, সবকিছু সেটাও নির্ভর করে তো তার কাঠামোর উপরে, তার ব্যবস্থার উপরে। আজকে আমাদের সবকিছুই আপনার নির্ধারণ করে আমলারাই নির্ধারণ করে সবকিছু, এবং সেখান থেকে আপনার সবকিছু নেমে আসে। এবং আপনি খেয়াল করে দেখবেন, আমার কাছে খুব অবাক লাগে যে একজন স্কুল শিক্ষক, তার সমস্যার সমাধান করতে হলে তাকে ঢাকায় আসতে হয়, সেন্ট্রালে আসতে হয়, যেটার তো কোনো প্রয়োজন নেই। আমার যে জেলাতেই সেটা যথেষ্ট তার সমাধান করে। কিন্তু ওই যে সিস্টেম, ওই সিস্টেম যদি সেন্ট্রালে না আসে, তাহলে ঘুষতে আসবে কোথেকে? এগুলো হচ্ছে বাস্তবতা। শুনে খারাপ লাগবে, বাট দ্যাটস দ্য ট্রুথ। ইউনিভার্সিটিতে শিক্ষকদের আপনার নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে। তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন, এটা খুব ডিফিকাল্ট। এটা সত্য কথা। ওয়েলফেয়ার স্টেটের কথা এসছে, আপনার কল্যাণমূলক রাষ্ট্র। আমরা তো এখন আর বিপ্লব করতে পারছি না। আমাদের সাকি সাহেবরা যেটা স্বপ্ন দেখেন, আমরাও একসময় স্বপ্ন দেখতাম, কিন্তু এটা বাস্তবতা যে এখন আমরা সেই বিপ্লব আমরা আর করতে পারছি না। তো আমাদেরকে এখন এই ওয়েলফেয়ার স্টেট, এই কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করি, এমন সিস্টেমের মধ্যে যেতে হবে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই অন্তত মিনিমাম, ন্যূনতম যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবে জনগণের। এটা ন্যূনতম। এবং এখানে যে আপনি সব পেয়ে যাবেন তা পাবেন না, কিন্তু ন্যূনতম পাওয়া যেতে পারে। সুতরাং এটা আপনার, আমি মনে করি যে আপনার চূড়ান্ত কোনো কিছু বলা এই মুহূর্তে বিথিকা যেটা এক্সপেক্ট করছে, এটা সম্ভব না। এটা আপনার আস্তে আস্তে দেখবেন, যদি সিস্টেম চলতে থাকে, এই নির্বাচন বারবার হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে, জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাকে প্রত্যেকবার জনগণের কাছে যেতে হয় যে ভোট দেওয়ার জন্য, তাকে ভোট পাওয়ার জন্য, তাহলে হয়তো সেই জায়গায় কিছুটা আসতে পারে। আমরা তো যেই মাত্র আপনার আমাদের শেষ হয়েছে আপনার এই গণ অভ্যুত্থান, তারপরে যখনই আমরা আপনার নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি, তখনই তো আমরা বিবাদ শুরু করেছি, তর্ক বিতর্ক শুরু করছি। ভালো কথা, তর্ক বিতর্ক হবে গণতান্ত্রিক পদ্ধতি। এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গায় গিয়ে হতাশা এসে যায়। আমাকে সাকি সাহেব বারবার বলছেন যে এমন কিছু বলবেন না যেটাতে হতাশা আছে। আমি হতাশাবাদী লোক কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছেই। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। আমাদের যেটা আমি মনে করি যে দায়িত্ব আমাদের, যারা আমরা লড়াই করছি, করে চলেছি, আমাদের দায়িত্ব হবে সত্যিকার অর্থেই জনগণের জন্য যেন আমরা, আপনার জনগণ কথাটা আমার কাছে খুব ভেগ মনে হয়, কারণ কোন জনগণ, কারা? সেটা কি আপনার সালমান রহমান, নাকি আপনার কি সালাম, নাকি আপনার আমাদের করিমউদ্দিন সলিমউদ্দিন?
তাই না? তো এখানে ওই জায়গাগুলোতে আমাদের আসতে হবে, আলোচনা করতে। আমাদের এখানে একজন বিজ্ঞ অর্থনীতিবিদ আছেন, তিনি কথা বলেছেন। বাস্তবতার প্রেক্ষিতে এই চেয়ারম্যান সাহেবরা যে কথা বললেন, সাধারণ মানুষরা যে কথা বলছে, ওই যে রিক্সাওয়ালা ভাইরা যারা প্রাণ দিয়েছে এইবার যুদ্ধে, যারা আপনার এই যে চালায়, রিক্সা চালায়, রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলে, তাদের কথাবার্তা শুনে যখন জনপ্রতিনিধিরা সত্যিকার অর্থেই জনগণের সমস্যার সমাধান করার জন্য আন্তরিক হবেন, আমি কিন্তু বলছি না যে পারবেন, আন্তরিক হবেন, সততার সঙ্গে করবেন, তখনই হয়তো আমরা কিছুটা ভালো পথ দেখতে পাবো। আমি কোন তাত্ত্বিক আলোচনায় গেলাম না। আমাদের বিচিকা যে টু দি পয়েন্ট যে অ্যান্সার গুলো চেয়েছে, সে উত্তর দেওয়ার কোন অবকাশ আছে বলে আমি মনে করি না। এটা আমার সিস্টেমের উপর নির্ভর করবে। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। সেটাই হবে আমাদের, আমি মনে করি আপাতত এটা একটা ভালো পথ বেরোবে, যেখানে আমি হয়তো কিছুটা সমস্যার সমাধান করতে পারবো। শিক্ষা শেষ, শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে, স্বাস্থ্য শেষ হয়ে গেছে, সেগুলোকে আপনাকে আবার নতুন করে গড়ে তোলার জন্য মানুষ লাগবে, সে মানুষগুলো তো তৈরি করতে হবে আপনাকে। আজকে দুর্ভাগ্যজনক ভাবে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, আপনি সেক্রেটারিয়েটে যাবেন, আমার জানি এরপরে আমার অনেক অনেক কথা বলবেন, সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন, অনেক ক্ষেত্রে তারা অসহায়, অনেক ক্ষেত্রে তারা অসহায়। তারপরেও আমরা আশা করি যে তারা এতদিন যে চেষ্টা করেছেন, সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের এই কমিশনগুলো আছে, তারা সবাই মিলে, আমরা সবাই মিলে একটা শুরু করতে পারি, যে শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ, একটা বাংলাদেশ, যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সকলকে। আপনাকে একটা প্রশ্ন করি, আমরা দেখেছি যে সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী, প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, আয়া, পল্লী বিদ্যুতের লাইনম্যান, ঢাকা ওয়াসার অপারেটর, টেস্কো টিপিটিসির মিটার রিডার, এই পদগুলো নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দেখা যাচ্ছে যে তারা এই পদগুলোর জন্য কেউ তার মায়ের গহনা বিক্রি করেছে, পরিবারের গহনা বিক্রি করেছে, জমি বিক্রি করেছে, কিংবা গরু বিক্রি করে পদগুলো তারা 2-3 লাখ টাকা ঘুষ দিয়ে নিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার পরিবর্তনের পর হচ্ছে গিয়ে তাদেরকে ট্যাগিং দিয়ে নতুন লোকজন বসাচ্ছে, ঠিক একই সময় যেখানে বিগত 17 বছরে যারা ফ্যাসিস্ট তৈরি করেছে, আমলা, মন্ত্রী, প্রশাসনিক কর্মকর্তারা, তাদেরকে নিয়ে কিন্তু উপদেষ্টা পরিষদ চা খাচ্ছেন, বাজেট করছেন, পরিকল্পনা করছেন। তাহলে শুধু নিয়ম কি শুধু এই নিম্নবিত্ত মানুষদের জন্য? আমরা একবার দেখেছিলাম অবৈধ রিক্সা যখন উচ্ছেদ চলছিল, তখন একটা রিক্সাওয়ালা বলছিলেন, পারবেন তো স্যার শুধু আমগো লগেই। তাহলে কি এইটা কি বৈষম্য? এটা কি নিরসন কবে হবে? সেই প্রশ্নটা দিয়ে দিতে যে বিচ্ছিন্ন ভাবে কোনো কিছুই হবে না, একটা জোড়াতালি দিয়েও কোনো কিছু হবে না, একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তা ভাবনা, একটা থিওরি, সবকিছু নিয়ে এগুতে হবে। সেখানে এই যে বিচ্ছিন্ন ভাবে একজন গার্ডের কথা বলে তো লাভ নেই, টোটাল থিং। একজন কৃষকও তো আপনার পুরোপুরি ভাবে তার পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে না। আজকে যে কিছুক্ষণ আগে বলছি, ঢাকা শহরে আপনার এই ব্যাটারি চালিত রিক্সা ভরে গিয়েছে, এরপরে চলা যাবে না। তো সে কেন? কারণ তার কর্ম নেই, কর্মসংস্থান নেই। তাকে বেঁচে থাকতে হলে তাকে ওই রিক্সাটা চালিয়ে বেঁচে থাকতে হবে। তো গভর্নমেন্টকে সেই পলিসি আনতে হবে, যে পলিসিগুলোতে আর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে এবং একই সঙ্গে এই রাস্তাগুলোকে ঠিক করা সম্ভব হবে। এটি হচ্ছে মূল কথা। এবং সব শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের ঐক্যবদ্ধ থেকে এই সব কিছুর ঊর্ধ্বে উঠে, একটা দুর্নীতির ঊর্ধ্বে উঠে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ পারে, বাংলাদেশের মানুষ 52-তে পেরেছে, বাংলাদেশের মানুষ 69-এ পেরেছে, বাংলাদেশের মানুষ 70-এ পেরেছে, 71-এ পেরেছে। তো সুতরাং
না পারার কোনো কারণ নেই। আর যে সব শেষে যেটা পেরেছে এটা তো অভাবনীয়, অসাধারণ। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা পারবো, আমাদেরকে সেই সামনের দিকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।